নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি চারটে চারদিক। খোদ সিবিআই দপ্তরে দাঁড়িয়ে সিবিআইকেই ভৎসনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভণ্ড বলে দাবি করলেন আবেদনকারী। ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এমনই দাবি করলেন সিবিআই দপ্তরে। পাশাপাশি সিবিআই এর বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগও তুলছেন তিনি। 2021 সালে বিধানসভা ভোটের পর বেলেঘাটায় খুন হন বিজেপি সমর্থক অভিজিৎ সরকার। ঘটনায় অভিযোগ ওঠে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিজিৎ খুনের তদন্তভার নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি সমর্থকের পরিবার। মঙ্গলবার সিবিআইকে ভণ্ড বলে খোদ সিবিআই দপ্তরেই দাবি করলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। এদিন মামলায় অগ্রগতির বিষয়ে জানতে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভণ্ড এদের কোনো কথা তো মানে বুঝলাম না। আমরা 22/8/2024 তারিখে দিয়ে গেছিলাম ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে। যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিডি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা, যার জন্য অফিসার যেতে পারছে না, অথবা অফিসার নিচ্ছেন পিপিকে দিচ্ছেন না। কে জালিয়াতি করলো? ঘুষকাণ্ডে কে জড়িত? এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে, কে সেটিং? যিনি রিসিভ করেছে তিনি অফিসারকে দেননি, না অফিসার রিসিভ করে পিপিকে দেয়নি, যে কোর্টে গেল না? আসামির সঙ্গে কার গোপন আতাত হয়েছে অর্থের বিনিময়? আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মৃত চিকিৎসকের পরিবার। এবার ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীর পরিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভণ্ড বলে অভিহিত করলেন। একের পর এক মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন, জানিয়ে শুরু হয়েছে তরজা। শাকিল মুস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও সদস্য নির্বাচন নিয়ে আপত্তি কংগ্রেস নেতৃত্বের। এই নির্বাচন মৌলিকভাবে ত্রুটিপূর্ণ বলে দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের। সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমণিয়ামকে জাতীয় মানবাধিকার কমিশনের নবম চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে, কারণ পূর্বতন চেয়ারম্যান বিচারপতি অরুণ কুমার মিশ্রের কার্যকালের মেয়াদ এই বছরের 1 জুন শেষ হয়। চেয়ারপারসন ছাড়াও প্রিয়াঙ্ক কানুনগো এবং ডক্টর বিচারপতি বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে কমিশনের সদস্য নিয়োগ করা হয়েছে। এই 3টি পদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন গান্ধী এবং খার্গে। আপত্তির পাশাপাশি ওই দুই নেতা অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিন্টন ফলি নরিমন ও অবসরপ্রাপ্ত বিচারপতি কুট্টিল ম্যাথু জোসেফের নাম চেয়ারপারসন হিসেবে প্রস্তাব করেন। কমিশনের সদস্য হিসেবে তাদের প্রস্তাবিত নাম দুটি যথাক্রমে এস মুরলীধর এবং প্রাক্তন বিচারপতি আকিল আব্দুল হামিদ কুরেশি। 18 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি কমিশনের চেয়ারপারসন ও সদস্যদের নির্বাচিত করে। আরজিকর মামলায় সিএফএসএল এর রিপোর্ট ঘিরে নতুন করে জল্পনা। নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনা অন্য কোথাও ঘটানো হয়েছিল কি? জল্পনা তুঙ্গে সিএফএসএল এর রিপোর্টে সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল সিবিআই পরিদর্শন করার আগেই দাহ হয়ে যায় বলেও জানা যাচ্ছে। সিএফএসএল এর রিপোর্টে কি তেমনই কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? নতুন করে জল্পনা ছড়িয়েছে আরজিকর মামলায় সিএফএসএল এর রিপোর্ট ঘিরে। নির্যাতিতার খুন ও ধর্ষণের ঘটনা অন্য কোথাও ঘটানো হয়েছিল কি? জল্পনা তুঙ্গে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, এই সিএফএসএল এর রিপোর্টে ঠিক কি ইঙ্গিত করা হচ্ছে? রিয়া, শোনা যাচ্ছে আমার কথা? রিয়া, হঠাৎ করে সিএফএসএল এর এই রিপোর্ট ঘিরে যে জল্পনা ছড়াচ্ছে, এর কারণটা কি? সিএফএসএল এর রিপোর্টে ঠিক কি রয়েছে? দেখো ঋষিকা, তোমায় জানিয়ে রাখবো যে আরজিকর কেসে সিএফএসএল রিপোর্ট এটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা যে শুরু হতে আরম্ভ করেছে বা জল্পনা ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই রিপোর্ট কিন্তু যদি আমরা ভালো করে মাইন্ডলি দেখি সেক্ষেত্রে কিন্তু এটা 11ই সেপ্টেম্বরের রিপোর্ট। কারণ 14ই সেপ্টেম্বর প্রথম সিবিআই সিএফএসএল কে
টিম সঙ্গে নিয়ে তারা এই আরজিকরের যে ঘটনাস্থল অর্থাৎ 3rd ফ্লোরের যে সেমিনার হল, সেই ঘটনাস্থল সহ অ্যাডজয়নিং যে সমস্ত জায়গা সেখানে তারা ভিজিট করে প্রথমবার 14 তারিখে। কারণ 13 তারিখে তারা নিজেদের তারা নির্দেশ পায় যে তাদের কাছেই তদন্তভার যাচ্ছে। 13 তারিখে এই নির্দেশটা পাওয়ার পর 14 তারিখে তারা ভিজিট করে এবং এই রিপোর্টে উল্লেখ যে এই তদন্তভার পাওয়ার পর যখন তারা এই ঘটনাস্থলে ভিজিট করে তখন কিন্তু অলরেডি এই যে ভিকটিম তার বডির যে দাহ সেটা হয়ে গিয়েছিল। সিবিআই যাওয়ার আগে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ তারা কিন্তু এই মর্মে তারা তদন্ত করেছে, সেই ঘটনাস্থলে গেছে, তারা এক্সামিনও করেছে এবং তারপরে সিবিআই সেখানে ভিজিট করেছে এবং এই যে রিপোর্ট, সেই রিপোর্টে যেটা দেখা গিয়েছিল যে তারা যে বারংবার ভিজিট করেছিল তাদের যে সেখান থেকে তাদের যে প্রেডিকশন বা তাদের যে অবজারভেশন এবং তারা ঘটনাস্থল ভিজিট করে কি কি দেখেছে এই সমস্ত বিষয়টা কিন্তু উল্লেখ রয়েছে, যেটা রিপোর্ট আকারে 11ই সেপ্টেম্বর হাতে পেয়েছিল সিবিআই বা তাদের সেই সিএফএসএল এর রিপোর্ট। এবং সেখানে যেটা উল্লেখ রয়েছে, তাদের কনক্লুশনে যেটা উল্লেখ রয়েছে, প্রথম হচ্ছে সেমিনার হলের যে উডেন স্টেজ যেটা আমরা প্রত্যেকে সেই সময় দেখেছি ছবিতে, তার উপরে যে ম্যাট্রেস, সেই ম্যাট্রেসের দুটো পোর্শন আগে থেকেই কেটে নেওয়া হয়েছিল এভিডেন্সের জন্য। কলকাতা পুলিশ সেটা সিএফএসএল এ পাঠিয়েছিল এবং যার মধ্যে একটি পোর্শন যেখানে ভিকটিমের মুখটা ছিল এবং অপর একটি পোর্শন যেখানে লোয়ার অ্যাবডোমেন এবং ভ্যাজাইনা ছিল এবং সেখানে যেহেতু রক্তক্ষরণ হয়েছিল সেই কারণের জন্য এভিডেন্স হিসেবে, স্যাম্পল হিসেবে সেটা কালেক্ট করেছিল কলকাতা পুলিশ এবং সেই বিষয়টা উল্লেখ করে সিবিআই লিখেছে তাদের রিপোর্টে যে এর বাইরে এই এভিডেন্সের এই ম্যাট্রেসের বাইরে ওই সেমিনার হলে আর কোনো এইরকম তারা এভিডেন্স পায়নি যেখানে ধস্তাধস্তি হয়েছিল বলে বোঝা যায়। এবং সেকেন্ড পয়েন্টে তারা লিখছে যে এই সেমিনার হল এমন একটি জায়গায়, সেটা কিন্তু একদমই কোনো আইসোলেটেড জায়গায় নয়, ওখানে 24/7 অফিসিয়াল অ্যাটেন্ডেন্স তারা প্রেজেন্ট থাকে। তাই ওখানে যদি কেউ আসে, এসে কোনো ক্রাইম ঘটায় এবং সেখান থেকে বেরিয়ে যায়, সেটা আননোটিস থাকবে বা কারোর নজরে সেটা পড়বে না, সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এবং এখানে এই জায়গাটা, এই পয়েন্টটা থেকেই কিন্তু মূলত জল্পনা শুরু হয় গতকাল রাত থেকে, যে যখন এই বিষয়টা সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করছে, তাহলে কি ঘটনাস্থল এইটা নয়, মানে সেমিনার হল ঘটনাস্থল নয়, তাহলে অন্য কোথায় হয়তো তাকে মারা হয়েছিল, তারপরে সেমিনার হল তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেমিনার হলে তাকে প্লেস করা হয়েছে। এই জিনিসটাই হয়েছে, তাহলে কি সিবিআই এর এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তারা বলছে যে এই সেমিনার হল আইসোলেটেড জায়গায় নয়, কেউ যদি এখানে আসে যে কোনো ক্রাইম করার জন্য, সেক্ষেত্রে কিন্তু কারোর না কারোর নজরে এটা পড়বে, এটা কিন্তু বাঞ্ছনীয়। এবং যদি এটাই ধরে নেওয়া যায় যে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে যে ঘটনাস্থল হয়তো এটা নয়, তাহলে তাদের তৃতীয় পয়েন্ট যেটা সিবিআই উল্লেখ করেছে যে সেই 3rd ফ্লোরের এই সেমিনার হল লাগোয়া সমস্ত যে জায়গা রয়েছে, সেখানে লাইব্রেরি থেকে আরম্ভ করে এইচওডি রুম এবং যেই জায়গাটা ভাঙা হয়েছিল, যেটাকে বলা হয়েছিল এভিডেন্স লোপাট করা হচ্ছে, সেই ভাঙা জায়গার বিভিন্ন ইট এবং সেখানের যে টাইলস, সেগুলো সমস্তটা তারা সিবিআই এক্সামিন করে দেখেছে, সিএফএসএল এক্সপার্ট তারা এক্সামিন করে দেখেছে, সেখান থেকে কোনো রকম লজিক্যাল এভিডেন্স বা এই কেসের সঙ্গে রিলেটেড কোনো রকম বায়োলজিক্যাল এভিডেন্স তারা কিন্তু সেখান থেকে পায়নি। শুধু সেই ভাঙা ঘর নয়, এই সেমিনার হলের সঙ্গে লাগোয়া সমস্ত বাথরুম থেকে আরম্ভ করে, ডক্টরস রুম থেকে আরম্ভ করে, এইচওডি রুম, লাইব্রেরি রুম, সমস্ত জায়গায় তারা এক্সামিন করে সেরকম কোনো তথ্য তারা পায়নি। এবং এই বিষয়টা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিএফএসএল যে রিপোর্ট, সেটা 11ই সেপ্টেম্বরের 14ই আগস্ট তারা ভিজিট করেছিল। তাহলে এই ঘটনা কোথায় ঘটানো হয়েছে তেমন কোনো ইঙ্গিত কি দিতে পারছে সিবিআই বা এই কোন সিএফএসএল এর রিপোর্ট বা কিছু? দেখো, এই রিপোর্ট যদি খুব ভালোভাবে অ্যানালিসিস করা যায়, কারণ এই রিপোর্ট আমরা হাতে পাওয়ার পর গতকাল প্রথম প্রশ্ন হচ্ছে যে এই রিপোর্ট এতদিন পরেই কেন সামনে এলো, এবং যদি এটা আগেই 11ই সেপ্টেম্বর এটা সিএফএসএল এর রিপোর্ট সিবিআই এর হাতে রয়েছে, তাহলে যদি এটাই ধরে নেওয়া হয় যে জল্পনা হয়েছে যে এই মার্ডারটা অন্য কোথাও, মার্ডার বা রেপটা অন্য কোথাও হয়েছে, তারপরে সেমিনার হলে প্লেস করা হয়েছে, সেক্ষেত্রে সিবিআই এই যে এতগুলো শীর্ষ আদালত থেকে আরম্ভ করে ট্রায়াল কোর্ট অব্দি কোথাও তারা কেন এই বিষয়টা মেনশন করলো না?
তারা তো বসবার প্রথমকে বলছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং যদি তথ্য প্রমাণ লোপাট হয় বা মার্ডার বা রেপ যদি অন্য কোথাও হয়ে থাকে তাহলে তো শীর্ষ আদালতে এটা সব থেকে আগে তাদের কাছে স্ট্রং পয়েন্ট, তারা এই বিষয়টার সামনে আনতে পারতো, তারা বলতে পারতো যে না মার্ডারটা অন্য কোথাও হয়েছে, সেমিনার হলে হয়নি, বা রেপটা অন্য কোথাও হয়েছে, সেমিনার হলে হয়নি। এবং এই যদি রিপোর্ট সেটাও যদি খুব ভালোভাবে করা যায় বা সেটা দেখা যায় সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে তার মার্ডারটা অন্য কোথাও হয়েছে এবং অন্য কোথাও করে বা রেপ অন্য কোথাও করে সেখানে এসে প্লেস করা হয়েছে। শুধুমাত্র সিবিআই এর যে অবজারভেশন, এবং যেহেতু আগে একটি এজেন্সি এই মর্মে তারা কাজ করেছে, এই মামলার তারা তদন্ত করেছে, সেই কারণের জন্য তারা কিন্তু আগেই গিয়ে সমস্ত এভিডেন্স তাদের স্যাম্পল হিসেবে কালেক্ট করে নিয়েছে। এবং সিবিআই যখন গেছে সেই সময় তারা এই প্লেস অফ অকারেন্স বা ক্রাইম অফ সিন তারা কিভাবে পেয়েছে এবং তাদের কি অবজারভেশন সেই বিষয়টাই কিন্তু এই রিপোর্টে উল্লেখ রয়েছে। তার মানে এটা নয় যে তাকে মেরে অন্য কোথাও এখানে এসে প্লেস করা হয়েছে। এবং যদি সেটাই হয় তাহলে কিন্তু এই পয়েন্টগুলো সিবিআই এর যে পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, যেখানে তারা বলছেন যে সেমিনার হল আইসোলেটেড জায়গায় নয়, সেই কারণের জন্য কেউ যদি এখানে এই ধরনের ক্রাইম করে সেক্ষেত্রে কিন্তু তাকে প্লেস করার জন্য একজন নয় একাধিক জন আসতে হতো। সেক্ষেত্রে 24/7 যারা অফিসিয়াল অ্যাটেন্ডেন্স তাদের কারণ না কারোর এই নজরে পড়তো। ঠিক, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। সন্দীপ ঘোষের বয়ান নথিবদ্ধ হয়নি, আদালতে অভিযোগ নির্যাতিতার পরিবারের। 8 ও 9 অগস্ট মোবাইল কল রেকর্ড, টাওয়ার লোকেশনও যাচাই করেনি তদন্তকারী সংস্থা। গাড়ির চালকের বয়ান ও মোবাইল টাওয়ার লোকেশন যাচাই করেনি সিবিআই। তদন্ত নিয়ে আদালতে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়েও হয়নি কোনো তদন্ত। অকুস্থলের নমুনা থেকে সিএফএসএল এর রিপোর্ট নিয়েও তদন্ত করেনি সিবিআই। এমনই একাধিক অভিযোগ তারা করেছেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। 8 ও 9 অগস্ট মোবাইলের কল রেকর্ড যাচাই করা হয়নি, টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হয়নি, এমনকি গাড়ির চালকের বয়ান ও টাওয়ার লোকেশন যাচাই করেনি সিবিআই। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। সন্দীপ ঘোষের বয়ানও নথিবদ্ধ হয়নি বলে তাদের অভিযোগ। আদালতে সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবার তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই তদন্ত নিয়ে আদালতে অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার। আর কি তাদের অভিযোগ এবং আদালত তাদের এই অভিযোগকে কতটা গুরুত্ব দিচ্ছে গোটা বিষয়টি নিয়ে কথা বলবো পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ, এই আরজি করের নির্যাতিতার পরিবার তারা সিবিআই সম্পর্কে সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, কি দাবি করলেন তারা, আদালতই বা তাদের এই দাবিকে কিভাবে দেখছে? তারা যে সিবিআই তদন্তের বিভিন্ন দিক নিয়ে দাবি করেছেন সেই বিষয়গুলি কিন্তু আদালতে এখনো পর্যন্ত গ্রহণযোগ্যতা পায়নি। তার কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানতে চেয়েছেন তারা যে নজরদারি এবং তদন্তের কথা বলছেন এই বিষয়গুলি ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোন রকম নজরদারি বা তদন্ত পর্যালোচনা করছে কিনা, এই বিষয়টি যতক্ষণ না সিঙ্গেল বেঞ্চের কাছে পরিষ্কার হবে ততক্ষণ এই মামলার শুনানি গ্রহণ করবেন না। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনকারী নির্যাতিতার বাবা মার উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে তাদেরকে ব্যাখ্যা নিয়ে আসতে হবে এবং সেখানে বিচারপতি ডিভিশন বেঞ্চকে জানাতে হবে যে তারা এই বিষয়ে ডিভিশন বেঞ্চ পর্যালোচনা করে বলবেন যে তারা এই বিষয়ে কোনো তদন্তের নজরদারি করছেন কিনা। যদি তদন্তের নজরদারি না করেন তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ তাদের এই আবেদন গ্রহণ করতে পারবে কিনা। ডিভিশন বেঞ্চের এই ক্লিয়ারেন্স বা ব্যাখ্যার পরই সিঙ্গেল বেঞ্চ তাদের আবেদনের শুনানি গ্রহণ করবেন। সেই কারণের জন্যই 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর মধ্যে আবেদনকারী অর্থাৎ নির্যাতিতার বাবা মাকে সে বিষয়ে ডিভিশন বেঞ্চের কাছ থেকে পুরো ব্যাখ্যা নিয়ে আসতে হবে এবং তার কাছে করে জানতে হবে যে এ বিষয়ে তাদের আবেদনকে শুনানি গ্রহণ করতে পারে কিনা। বিচার ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনবো।
কেন হতাশ হবো? আমরা সুবিচারের জন্য যা যা করতে হয়, যতদূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। দেরি হোক, আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক আদায় করবো। কিভাবে আসছে আমাদের দেখা দরকার, সেটা এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, আমরা পরে জানিয়ে দেবো যখন। আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী কি বলছেন শুনবো। তার ইনভেস্টিগেশন যে মামলাটা নিয়ে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম, সেটা প্রথম দিন শুনানি হয়েছে, আজকে দ্বিতীয় শুনানি ছিল। এবং যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআইয়েরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরও ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই, শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, সেই তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্ল্যারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখে। আমরা একেবারেই হতাশ নই। আমাদের আজকে যেটা বলতে পারেন যে একটা কোথাও আমরা রিলিফ অনুভব করছি, যে সেটা হচ্ছে স্বস্তির জায়গাটা হচ্ছে এইটা, যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্যে যে পয়েন্টগুলিকে তুলেছিলাম, যে প্রশ্নগুলি আমাদের ছিল, সেটা হচ্ছে যে মাননীয় বিচারক সেটাকে মান্যতা দিয়েছেন এবং সিবিআই সেটাকে তারা বলেছেন যে তারাও এই ইস্যুগুলি নিয়ে তদন্তের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। এইটাই হচ্ছে আমাদের কাছে আসার জায়গা। এখন আমাদের যে মহামান্য আদালত, তাদের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি বিষয়টাকে সম্পূর্ণ করে 15 তারিখে আমাদের পরবর্তী শুনানি হবে এবং আশা করব সেখানে আমরা যে কথাগুলি বলেছি এবং তদন্তকারী সংস্থার ভূমিকা, সেটা সেদিন আরও পরিষ্কার হবে। আরজিকর ইস্যুতে সিজিও দপ্তর অভিযান, একাধিক চিকিৎসক সংগঠন এই অভিযানে অংশগ্রহণ করে। অভিযান ঘিরে উত্তেজনা সিজিও চত্বরে। আরজিকর ইস্যুতে সিজিও কমপ্লেক্স অভিযান, একাধিক চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে এই অভিযান করা হয়। যে ছবি আপনারা রয়েছেন, শিশুরাও এই অভিযানে সামিল হয়েছে। একাধিক চিকিৎসক সংগঠন এই অভিযানে সামিল হয়। অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় সিজিও কমপ্লেক্স চত্বরে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিআই এর বিরুদ্ধে মূলত অভিযোগ, তদন্তে গাফিলতির অভিযোগ। ইতিমধ্যেই আরজিকরে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলাতে জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি, পাশাপাশি ওই মামলাতেই জামিন পেয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও, যদিও তিনি এই মুহূর্তে হেফাজতেই রয়েছেন, কারণ তাকে অন্য আরেকটি মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে। খারিজ সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনের আবেদনও। হাইকোর্টের তৃতীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে শুনানি হয়। ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিংহ রায়ের সিদ্ধান্তই বহাল রইল। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদেরও যে জামিনের আবেদন করা হয়েছিল, অর্থাৎ সুবীরেশ বা অশোক, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ, তাদের প্রত্যেকেরই জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্টের তৃতীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এজলাসে শুনানি হয়। আজকে রায় দেওয়ার কথা ছিল এবং সেই রায় জানা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চের বিচারপতি যে রায় দিয়েছিলেন সেই রায় বহাল থাকলো। পার্থ চট্টোপাধ্যায়দের যে জামিনের আবেদন, সেই জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে হাইকোর্টে। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। সোমবারই তাদের নোটিশ দিয়ে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। আগেই মিলে তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। আজ ধৃতদের আদালতে পেশ করা হয় বলে জানা যাচ্ছে। রেশন দুর্নীতি তদন্তে ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক, তাদেরকে ইডি নোটিশ দিয়ে ডেকেছিল সিজিও কমপ্লেক্সে সোমবারই, এবং তাদেরকে ডাকার আগে অবশ্য তাদের যে মিলগুলো রয়েছে সেই মিলে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল। সমস্ত কিছু খতিয়ে দেখেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। সোমবারই তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল সিজিও কমপ্লেক্সে আসার জন্য এবং সেই মতো তারা এলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগেই তাদের চালকলে গিয়ে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল। শাকিল মুস্তাক রয়েছেন আমার সঙ্গে। শাকিল, যেটা জানতে চাইবো যে এই যে ধৃত চালকল মালিকদের তাদেরকে তো আদালতে পেশ করা হয়েছিল, কি জানা যাচ্ছে আদালতের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার 3 জন চালকল মালিক। মূলত উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা একাধিক জায়গায় চালকল মিল যেগুলো ছিল সেগুলো কিন্তু এই রেশনের দোকানের মাল তারা কিন্তু সেখান থেকে সাপ্লাই করত এবং সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে সেই নথি বাজেয়াপ্ত করলে এবং গতকাল যেই 3 চালকলের মালিককে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এবং দীর্ঘক্ষণ জেরা করার পর তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। আজকে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল। কথা বলছিলাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আবাস নিয়ে বিক্ষোভ আলিপুরদুয়ারে দলগাঁও গ্রামে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ। গরিব মানুষদের নাম বাদ দেওয়ার অভিযোগে এই বিক্ষোভ। আবাস নিয়ে আবারও বিক্ষোভ প্রতিবাদ আলিপুরদুয়ারে দলগাঁও গ্রামে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ঘেরাও করে এই বিক্ষোভ সাধারণ মানুষের। গরিব মানুষদের নাম বাদ দেওয়ার অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখান জনতা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে আবাস নিয়ে বিক্ষোভ। আলিপুরদুয়ারের দলগাঁও গ্রামে এই ছবি। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখান জনতা। অজয় শাহ রয়েছেন আমার সঙ্গে। অজয়, ঠিক কি কি অভিযোগ রয়েছে স্থানীয়দের? দেখো ঋষিকেন্দা, আবাস নিয়ে কিন্তু দিকে দিকে বিক্ষোভ চলছে। আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক বাসিন্দারা। তারা চা বাগানের বাসিন্দারা। আর এদিন তারা কিন্তু দলগাঁও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমায়েত হয়ে কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, তাদের নাম ছিল কিন্তু সার্ভের পরে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। তারা জানাচ্ছেন যে তারা যোগ্য, তারা থাকার ভাঙাচোরা ঘরে বসবাস করে, কিন্তু এই যে সার্ভে যেটা হয়েছিল সেখানে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এদিন তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে কার্যালয়ে ঘেরাও করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা জানাচ্ছে কেন আমাদের নাম কেটে দেওয়া হলো, কেন লিস্ট থেকে তাদের নাম সরিয়ে দেওয়া হয়েছে, তার জবাব চাইতেই কিন্তু তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তারাই বিষয়টাকে কিভাবে দেখছেন যে অভিযোগ উঠছে? অভিযোগটা উঠছে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। প্রথমে তিনি কিছু বক্তব্য দিতে চাননি, পরবর্তী তিনি জানিয়েছেন যে এদের নাম কেন বা কি কারণে কাটা গেল সেই নিয়ে তিনি তদন্ত করছে আর তিনি এই বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েছেন। ধন্যবাদ অজয়। কথা বলছিলাম প্রতিনিধি অজয় শাহের সঙ্গে। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখলের বিরুদ্ধে নোটিশ, আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লি হাইকোর্টে মানহানির অভিযোগ আনেন প্রাক্তন আমলা লক্ষ্মী মুরুদেশ্বর পুরী। তৃণমূলের রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দিল্লি হাইকোর্টের। মানহানির অভিযোগ আনেন প্রাক্তন আমলা লক্ষ্মীপুর দেশ্বর পুরী। তিনি মানহানির মামলা করেন। অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, লক্ষ্মীপুরে গোখলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তাতে এবছরের 1 জুলাই দিল্লির একটি আদালত তার অভিযোগকে মান্যতা দেয় এবং সেই অনুযায়ী গোখলেকে জরিমানার পাশাপাশি ক্ষমা চাওয়ার নির্দেশটা দেয়। কিন্তু সেই দুটি নির্দেশের কোনোটিই কিন্তু গোখলে এখনো পর্যন্ত মানেননি। সেই অভিযোগে কিন্তু লক্ষ্মীপুরী এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ। সেই সূত্রে দিল্লি হাইকোর্ট এদিন আদালত অবমাননার অভিযোগে নোটিশ দিল গোখলেকে।
জানিয়ে রাখা ভালো যে প্রাক্তন ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদ লক্ষ্মীপুরী বেআইনিভাবে অর্জিত অর্থের বিনিময়ে জেনেভাতে একটি ফ্ল্যাট আছে এরকম একটা অভিযোগ গোখলে নিয়ে এসেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু লক্ষ্মীপুরী আদালতে অভিযোগ আনেন যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো অভিযোগ, এবং আদালত লক্ষ্মীপুরীর দাবিটাকেই মান্যতা দেয়। সেই সূত্রেই কিন্তু বলে গোখলের বিরুদ্ধে কিন্তু এখন আদালত অবমাননার নোটিশ বিশেষ। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। 4 বছরের মাথায় নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সাজা ঘোষণা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যদান নির্যাতিতা সহ পরিবারের। 2020 সালে ঘটনাটি ঘটে। প্রতিবেশীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় অভিযুক্তকে 7 বছরের সাজা ঘোষণা রানাঘাট আদালতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যদান, নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে 7 বছরের সাজা ঘোষণা রানাঘাট আদালতের। ঠিক কোন মামলায় এই রায়? 20 জুন 2020 সালে রানাঘাট থানা এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলায় 11 জনের সাক্ষ্যদান হয়। নির্যাতিতা ও তার পরিবার বাংলাদেশে চলে যাওয়ায় সাক্ষ্যদান হয় না, ফলে মামলার নিষ্পত্তি হতে বিলম্ব হয়। বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে রানাঘাট জেলা পুলিশ। ভার্চুয়ালি নির্যাতিতা ও তার পরিবার বয়ান রেকর্ড করান। মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সৌমেন গুপ্তা। जजमेंट में लर्नेड एडीजे कोर्ट ने दोषी घोषित किया आसामी को। पनिशमेंट में 10 पॉक्सो के अगेंस्ट में 7 साल की सजा दिया है। ये जो मैक्सिमम पनिशमेंट है इस सेक्शन में। ভিকটিম, মাদার অফ ভিকটিম এবং ফাদার অফ ভিকটিম এই তিনজনকে আমরা যখন পাচ্ছিলাম না, তখন উইথ দি হেল্প অফ প্রশাসন আমরা ওদেরকে সন্ধান পেয়েছি। যারা ইন্ডিয়ার থেকে তারা বাংলাদেশে চলে গেছে, তারা ওখানে বসে সাক্ষ্য দিয়েছেন, যে সাক্ষীটা আমাদের লার্নেড এডিজে কোর্ট অ্যাকসেপ্ট করেছেন। পক্সো আইনের মামলা হলেও প্রসিকিউশন কোনোভাবেই মেয়েটির এজ কোর্টে প্রুভ করতে পারেনি। ইভেন তদন্তকারী অফিসার যখন তদন্ত করছে তখন বলছে 16/6/2020 ঘটনা ঘটে, আবার বলছে 19/6/2020 ঘটনা ঘটে। এটা আমার কাছে হতাশজনক। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মামলায় অভিযুক্তকে মিথ্যে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্তের স্ত্রীর। সাজা ঘোষণায় খুশি নন অভিযুক্তের প্রতিবেশীও। একটা 7 দিনকের গরুর বাছুর হয়েছিল, সে বাছুরটা ওদের বাড়ি পরে নাচতে নাচতে যায়। এটা নিয়ে যে 7 দিনকের বাছুর আটকে রাখবে, সেই বাছুরটাকে কেন্দ্র করে বলল 7 দিনকের বাছুর যখন আটকানো যায় না, তাহলে আমি মজা দেখে ছাড়বো। তাই আমার স্বামীকে এইভাবে ফাঁসিয়ে দিল এই পক্সো কেস দিয়ে। সাজায় আমরা খুব একটা খুশি না, কারণ এটা একটা ষড়যন্ত্র শিকার হয়েছে লোকটা। তাই উনিও তো বাংলাদেশ থেকে এসেছিলেন। উনিও বাংলাদেশ থেকে আসছিলেন। প্রশ্ন উঠছে, নির্যাতিতা ও তার পরিবার কিভাবে ভারতে আসলো এবং কিভাবে ফের বাংলাদেশে ফিরে গেল? তাহলে কি অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছিলেন তারা? এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উভয়ই দেখা যাচ্ছে অবৈধভাবে এদেশে এসছে এবং তার সাজা দ্রুত হচ্ছে এবং ভিডিও কনফারেন্সে সাক্ষী নিয়ে সাজা দেওয়া হচ্ছে। এর মধ্যে কি রাজনৈতিক স্বার্থ রয়েছে, কোন নেতার সঙ্গে জড়িয়ে রয়েছে, এই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। অভিযুক্তর পরিবারের দাবি, দালাল মারফত রেশন কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরেই তারা ভারতে রয়েছেন। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সোনামুখীতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড, আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতে। 2024 অগস্ট মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় গ্রেপ্তার হয় প্রতিবেশী এক বৃদ্ধ। সোনামুখীতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড। মফিজুল হুদা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মফিজুল, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, চলতি বছরের আগস্ট মাসে সোনামুখী থানা এলাকায় 5 বছরের এক নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী বৃদ্ধর বিরুদ্ধে।
এবং সেই ঘটনার পর 7ই আগস্ট সোনামুখী থানায় নাবালিকার পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে উল্লেখ করা হয় নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে অভিযুক্ত নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অভিযোগ পাওয়ার পর থেকেই দ্রুত তদন্ত শুরু করে সোনামুখী থানার পুলিশ, কিন্তু ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার পাশাপাশি 21 দিনের মাথায় দ্রুত চার্জশিট পেশ করে সোনামুখী থানার পুলিশ। গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালত ওই দোষীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 35,000 টাকা জরিমানা করেছেন, এমনটাই নির্দেশ দিয়েছেন বিষ্ণুপুর মহকুমা আদালত। মফিজুল, ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এত দ্রুত ওই বৃদ্ধর সাজা ঘোষণা হয়ে গেল? দেখো, নাবালিকা পরিবার ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তারা এই সাজা ঘোষণা হওয়ার জন্য এবং পুলিশ যে দ্রুত তদন্ত শেষ করেছে তার জন্য অন্তত খুশি এবং তারা এটাও চায় যে এই শাস্তিটা আরো যদি ফাঁসি আকারে হতো আরো ভালো হতো এবং তারা এই শাস্তিতেও খুশি যে 20 বছর সশ্রম কারাদণ্ড, যাতে পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা ঘটাতে দুষ্কৃতীরা ভয় পায়, এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকজন। ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম প্রতিনিধি মফিজুল হুদার সঙ্গে। সোনামুখীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এই ঘটনাতে বৃদ্ধকে 20 বছরের সাজা শোনালো আদালত। প্রতিবেশী ওই বৃদ্ধ আর্থিক জরিমানাও করা হয়েছে। ফের ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ শওকাত মোল্লার। নাম না করে জঙ্গি বলে নওশাদকে আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকার ঘটনা। তার বক্তব্যের সমর্থনে সাফাইও দিয়েছেন বিধায়ক শওকাত মোল্লা। নওশাদ সিদ্দিকীকে আক্রমণ শওকাত মোল্লার। নাম না করে জঙ্গি বলে নওশাদকে আক্রমণ। নওশাদ সিদ্দিকীকে আক্রমণ শওকাত মোল্লার। নাম না করে জঙ্গি বলে নওশাদকে আক্রমণ। জাহাঙ্গীর রয়েছেন আমার সঙ্গে, জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি বলেছেন এক্ষেত্রে শওকাত মোল্লা? তো নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করলেন ক্যানিং বিধায়ক শওকাত মোল্লা। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এসে নওশাদ সিদ্দিকী জঙ্গি বলে আক্রমণকে সমর্থন করেন শওকাত মোল্লা। তার আগের দিন সোমবার বামনঘাটা অঞ্চলে সেখানে একটি মিটিং হয় তৃণমূল কংগ্রেসের, আর সেই মঞ্চে বক্তব্য রাখার সময় জঙ্গি বলে বিদ্রুপ করেন ক্যানিংপুর বিধায়ক শওকাত মোল্লা। তবে সেই বক্তব্যের সমর্থন করে কিন্তু পাল্টা আবার শওকাত বলেন যে তিনি একরকম ঠিকই বলেছেন, কারণ যে পঞ্চায়েত নির্বাচনের সময় যে সমস্ত অশান্তি হয়েছিল বা কয়েকজন কর্মী খুন হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বলেন যে নওশাদ সিদ্দিকীর উস্কানিমূলতে এই সমস্ত খুন হয়েছে, যার কারণে তাকে জঙ্গি বলে কিন্তু শওকাত মোল্লা আখ্যায়িত করেন। এবং এই জঙ্গি বলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু পাল্টা দাবি করেন যে শওকাত মোল্লা যে বঞ্চিত বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু মার্জিত ভাষায় না বলে ওনার ভাষায় জবাব দেবেন। আগামী দিনে কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় কিন্তু পাল্টা জবাব দেবেন বলে জানান বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। শওকাত মোল্লা তিনি নওশাদ সিদ্দিকীকে নাম না করে কার্যত জঙ্গি বলে আক্রমণ করেন। পাল্টা নওশাদও বলেছেন যে আইনের দ্বারস্থ হবেন তিনি। ঠিক কি বলেছেন শওকাত মোল্লা শোনাবো। আমাদের এই বামুনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা। আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। শওকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছে। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকে, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব। রেল হসপিটালে বাথরুম থেকে রেল কর্মীর দেহ উদ্ধার। উচ্চ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ রেল কর্মীদের। অন্ডালের পূর্ব রেলওয়ে অন্ডাল হাসপাতালে ঘটনা। পরিবারের অভিযোগ মানসিক নির্যাতন করা হতো মৃত রেলকর্মী মৃত্যুঞ্জয় মাঝিকে। রেল হাসপাতালে ঝুলন্ত দেহ, রেলকর্মীর মৃত্যুতে রহস্য।
অন্ডালের পূর্ব রেলওয়ে অন্ডাল হাসপাতালে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাসপাতালের বাথরুম থেকেই উদ্ধার মৃতদেহ। মৃত রেলকর্মীর নাম মৃত্যুঞ্জয় মাঝি, বয়স আনুমানিক 46। তিনি রেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্রাক মেইনটেনার হিসেবে কাজ করতেন। মৃত রেলকর্মীর বাড়ির লোকের অভিযোগ, মৃত্যুঞ্জয়কে তার সিনিয়ররা বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালাতো এবং সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়ায় শারীরিক অবনতি হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। মঙ্গলবার তার দেহ হাসপাতালের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে। একটা প্রমোশন হয়েছিল, তোকে পিজরাপুরে পোস্টিং দিয়েছিল কত মাস আগে? জুনে। তারপর ওইখানে বললো যে 6 মাস ওখানে ডিউটি করতে, ওইখান থেকে 6 মাস করলে পরে ওকে এদিকে ট্রান্সফার করে দেবে। কিন্তু এত রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেকটা স্যারকে করেছিলাম, ড্রামাসিস স্যারকে, এএনএর সঙ্গে দেখা করেছিলাম, সবার সঙ্গে দেখা করেছিলাম, কেউ একটু হেল্প করলো না। তাহলে এটা কি টেনশন হতে পারে? টেনশন হয়ে গিয়েছিল, খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল, এত ডিপ্রেশনে চলে গিয়েছিল মানে কিছু বলার নেই। মৃত্যুঞ্জয়কে মানসিক নির্যাতনের কথা জানিয়েছেন তার এক সহকর্মী। ডিপ্রেশনে চলে গিয়েছে, ওর সোশ্যাল ওইটার জন্য রেলের যে আধিকারিক, যে সিনিয়র যারা আধিকারিক রয়েছে, আপনাদেরকে ওই 30 ঘন্টার জায়গায় 40 ঘন্টা 50 ঘন্টা যে কাজ করেন, এটা কাজের একটা প্রেসার দিচ্ছিল। কাজের প্রেসার, এটা কতটা সহি? হ্যাঁ, কাজের প্রেসার দিচ্ছিল, তার জন্য হতে পারে। রেলের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। ঊর্ধ্বতন আধিকারিকদের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রেলকর্মীরা। দুর্গাপুর থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু বালকের। নদিয়ার ফুলবাড়ি গ্রামের ঘটনা। মায়ের ওড়না দিয়ে খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সন্তু সাহা রয়েছেন আমার সঙ্গে। সন্তু, ঠিক কিভাবে ঘটলো এমন একটি মর্মান্তিক ঘটনা? তাদের বাবা মা, ওই ছেলেটি কোথায় ছিল, ওই সন্তানের কি জানা যাচ্ছে? দেখো, এই যে মর্মান্তিক ঘটনায় হাসপাতাল থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ওই মৃত বালকের নাম সন্দীপ সরকার। সে যখন গতকাল সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাইরে থাকলেও সে ঘরের মধ্যে মায়ের ওড়না নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় অসাবধানতাবশত সে তার গলায় ফাঁস লেগে যায়। ওই ওড়নাতে, মায়ের ওড়নাতে গলায় ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা বাইরে থাকায় তৎক্ষণাৎ কিন্তু কেউ লক্ষ্য করেনি। যদিও কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা যখন ঘরে ঢোকে তখন দেখে যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাট থেকে ঝুলছে ওই বালক। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে মায়ের অন্যায় গলায় জড়িয়ে মৃত্যুর ঘটনায় কিন্তু রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং গোটা এলাকায়। ধন্যবাদ সন্তু। কথা বলছিলাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনায় মৃত্যু 2। জামুরিয়ার শ্রীপুর ফাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পরই 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা, পুলিশের উপর ক্ষুব্ধ স্থানীয়রা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পবিত্র, কিভাবে ঘটে এই দুর্ঘটনাটি এবং এখন কি পরিস্থিতি সেখানকার এই 19 নম্বর জাতীয় সড়কের? পবিত্র, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। পবিত্র, কিভাবে ঘটে এই দুর্ঘটনা এবং এখন এই 19 নম্বর জাতীয় সড়কের কি অবস্থা? দেখো, এখন 19 নম্বর যে জাতীয় সড়ক আসানসোলের সেই চাঁদার কাছে ঘটনা এবং এই জাতীয় সড়ক এখন যান চলাচল সচল। কিন্তু যদিও তোমাকে বলে রাখি, ঘটনা যখন ঘটে ঠিক তখন তোমাকে বলে রাখি যে আসানসোল থেকে দুর্গাপুরের অভিমুখে যাচ্ছিল এক মোটরসাইকেল আরোহী এবং তারপরে সেই পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে ওই বাসের চাকার তলাতেই পিষ্ট হয়ে মারা যায় ওই যুবক। এবং তোমাকে বলে রাখি যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এখানে যে আসানসোলে জামুরিয়া অঞ্চলের যে ট্রাফিক গার্ড, তারা কিন্তু সেইভাবে ট্রাফিকিং করে না। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই রাস্তা দিয়ে কেউ গেলে মেন হচ্ছে টাকা তোলা এবং ট্রাক থেকে শুরু করে 4 চাকা 2 চাকা যেখান থেকেই হোক, তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা তোলা। যে ট্রাফিকিং করার যেটা দরকার, যে ট্রাফিকের যে কাজ, সেটা তারা ঠিক করে না এবং তার ফলে এই ঘটনা ঘটেই থাকে। এবং ওই যে জায়গায় ঘটনাস্থল, সেটা চতুর্মুখী রাস্তা এবং চারদিকে রাস্তা এবং সেই দিকে সেইভাবে গার্ড, যারা ট্রাফিক গার্ড আছে, তারা কর্তব্যে দেখায় এই অভিযোগ করে স্থানীয়রা। এবং তোমাকে বলে রাখছি, এই ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তা
যে জাতীয় 19 নম্বর জাতীয় সড়ক তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, এবং পরে জামুরিয়া থানা পুলিশ এসে ওই মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পরে পুলিশের রাস্তাতে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ধন্যবাদ পবিত্র। কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জাল নিয়োগপত্র সহ ধৃত 3 চাকরি প্রার্থী, হাসপাতালে ধরা পড়ল 3 নিয়োগপত্র দাতাও। ধৃতদের মধ্যে একজন তৃণমূল সদস্য বলে জানা যাচ্ছে। সিউড়ি ঘটনা, পুলিশের দাবি যে সিউড়িতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঋতুভাস রয়েছেন আমার সঙ্গে। ঋতুভাস, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ এক্স্যাক্টলি? হ্যাঁ, একদমই। দেখো, এবার জাল টাকার বিনিময়ে জাল নিয়োগপত্র দিয়ে কিন্তু ধৃত 3, এবং ঘটনা হচ্ছে সিউড়ির, এবং সিউড়ি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই আটক করেছে এই 3 অভিযুক্তকে। মূলত ঋতুভাস, এই ধৃতদের মধ্যে একজন কিন্তু হাওড়ার বাসিন্দা এবং বাকি 2 জন কিন্তু বীরভূমের, এবং এই বীরভূমের যে চিনপাইয়ের তৃণমূলের কোর কমিটির সদস্য। কি অভিযোগ না, এই 3 জন 50,000 টাকা নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের জাল নিয়োগপত্র দিয়েছিল বেশ কয়েকজনকে, এবং তারা কিন্তু আজকে সেই জাল নিয়োগপত্র নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসে চাকরিতে যোগদান করার জন্য। এবং যখন তারা জাল নিয়োগপত্রটি হাসপাতালে নিয়ে আসে, তখন কর্তৃপক্ষের সেই জাল নিয়োগপত্র দেখে সন্দেহ হলে তখন কিন্তু সেই চাকরি প্রার্থীদেরকে জিজ্ঞাসাবাদ করে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তখন কিন্তু এই 3 জনের নাম উঠে আসে, অর্থাৎ যারা নিয়োগপত্র দাতা। এবং দেখা যায় এই যে জাল নিয়োগপত্র, সেখানে কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষর এবং সিল, এই দুটোকে জাল করা হয়েছে, এবং সেই সিল এবং স্বাক্ষর জাল করে কিন্তু নিয়োগপত্র তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু বিশ্ব বাংলার লোগোও পর্যন্ত দেখা যাচ্ছে। এবং এই নিয়োগপত্র নিয়েই যখন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসে, তখন 3 চাকরি প্রার্থীকে পাকড়াও করে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি 3 জনের নাম উঠে আসে। তখন সেই 3 জনকে কিন্তু হাসপাতাল চত্বর থেকেই আটক করে সিউড়ি থানার পুলিশ। বর্তমানে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে জাল নিয়োগপত্র চক্র, বক্তব্য একদমই। দেখো, তৃণমূলের তরফে কিন্তু জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কর্মীদের নাম কিন্তু এইভাবে উঠে আসা, এটা কিন্তু একটা চক্রান্তের শিকার হয়। কিন্তু যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তা কিন্তু তদন্ত করলে বোঝা যাবে, এবং তদন্ত করার পরে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে, প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই ঘটনা নিয়ে কিন্তু বিজেপিও কটাক্ষ করতে চায়নি। বিজেপির দীপক দাস, অর্থাৎ জেলা সহ সভাপতি, তিনি কিন্তু বলছেন যে বিকাশ রায়চৌধুরী, অর্থাৎ সিউড়ি বিধানসভার বিধায়ক, তার হাত কিন্তু এই যে তৃণমূল নেতা তাদের মাথার উপরে রয়েছে। ধন্যবাদ ঋতুভাস। কথা বলছিলাম প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর। নদিয়ার কল্যাণী আদালতের বাইরে ছুরি দিয়ে স্ত্রীকে কোপ স্বামীর। গুরুতর আহত অবস্থায় স্ত্রী ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে। আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর, ছুরি দিয়ে কোপ। কল্যাণী জেএনএম হাসপাতালে অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত স্ত্রী। সুবল মজুমদার রয়েছেন আমার সঙ্গে। সুবল, ঠিক কি ঘটেছে? দেখো, রূপালী হালদার, বয়স 30। গত 3 দিন আগে তিনি মানে বাড়ি থেকে চলে যান, নিখোঁজ হন। নিখোঁজ ডায়েরি করা হয় চাকদা থানাতে। তাদের বাড়ি চাকদা হয় নির্মল পল্লীতে। এইবার চাকদা থানার পুলিশ তাকে খুঁজে পায়, এবং খুঁজে পাওয়ার পর একটি জবানবন্দির জন্য বা কোর্টে 160 করে একটি গোপন জবানবন্দি দেওয়ার জন্য তাকে কোর্টে ডেকে পাঠানো হয়। তিনি যখন কোর্টে আসেন, এবং কোর্টের থেকে জবানবন্দি দিয়ে যখন তিনি কোর্ট চত্বর থেকে মানে কোর্টের দরজার বাইরে থেকে যখন বেরিয়ে আসেন, তখনই আচমকা তার উপরে হামলা হয়, এবং ছুরি নিয়ে তার গলায় চেপে ধরে। চিৎকার চেঁচামেচিতে সঙ্গে সঙ্গে সেই ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে অভিযুক্ত, সে হচ্ছে সুমন সাহা,
এ কিন্তু ওই রূপালীর স্বামী এবং সেই এই ঘটনা ঘটিয়েছে। এরপর গুরুতর জখম অবস্থায় রূপালীকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জেলা মেডিকেল হাসপাতালে, সেখানেই সেই চিকিৎসাধীন। ইতিমধ্যেই পুলিশ সুমন সাহাকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ। ঋষিকেশ। ধন্যবাদ সুবল। কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। আদালত চত্বরের মধ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামী, ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত স্ত্রী হাসপাতালে ভর্তি। গঙ্গাসাগর মেলা ঘিরে প্রশাসনিক তৎপরতা। গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত জেলা প্রশাসনের। মুড়িগঙ্গা নদীতে চলছে পলি কাটার কাজ। ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের। সাগর মেলায় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নম্বর 8 ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়েন। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। প্রতিবার 2500 মানুষ যাতায়াত করতে পারবে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও বার্জ ঘুরে দেখেন। কুয়াশার কারণে ভেসেলগুলিতে বসছে জিপিআরএস এর সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের। কুয়াশার জন্য আধুনিক বিদেশি আলো বসানো হবে, যেগুলি বিমানবন্দরে থাকে। আমাদের ড্রেজিংগুলো কিন্তু অলরেডি গত মাস থেকেই চালু হয়ে গেছে। আমাদের যে ড্রেজিংগুলো ইরিগেশন দপ্তর করে, আজকে আমরা একটা বড় বার্জ জাকির হোসেন, এই বার্জগুলোকে আমরা প্রত্যেক মেলাতেই ব্যবহার করি। জাকির হোসেন, বিবিগিরি, বড় বড় বার্জ। আজকে আমাদের এই বার্জে আমাদের সঙ্গে আমাদের এসপি সুন্দরবন শ্রী কোটেশ্বর রাও এখানে রয়েছেন। তত বেশি পিলগ্রিমরা ওয়েটিং টাইম কম হবে, তত তাড়াতাড়ি ও কুচুবেড়িয়া থেকে সাগর যাবে, সাগরে আবার স্নান করে দর্শন করে তারা আবার ব্যাক করে এই রুটে কিন্তু বেরিয়ে যাবে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসনের একগুচ্ছ সিদ্ধান্ত। এখন অপেক্ষা মহেন্দ্রক্ষণের। সাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।